বন্দে পুরুষোত্তমম। আমি সর্বপ্রথম প্রণতি জ্ঞাপন করছি আমার জীবন আরাধ্য দেবতা, এ যুগের যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙারাতুল চরণে, এবং প্রণতি জ্ঞাপন করছি তারই পরিবারের প্রতি প্রত্যেকে রাঙারাতুল চরণে। ইষ্ট প্রতিষ্ঠাপন্য দাদা এবং মাতৃমণ্ডলী মা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলোকবর্তিকার আরেকটি ব্র্যান্ড নিউ সেশনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু এবং যথাযোগ্য প্রণাম। আপনারা যারা আজকের আমাদের এই আলোকবর্তিকার নোটিফিকেশনের মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে সেবা। এই বিষয়বস্তুর উপর আলোকপাত করার জন্য আমাদের সাথে যুক্ত হবেন শ্রী শ্রী ঠাকুরের প্রপৌত্র পূজনীয় শ্রী বালার্ক চক্রবর্তী দাদা মহোদয়। তিনি আমাদেরকে আজকের যে আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে সেবা, সেই বিষয় বস্তুর উপরে তিনি দিক নির্দেশনামূলক আমাদেরকে কিছু তার শ্রীমুখ থেকে আমাদেরকে যে আলোকপাত শোনাবেন, এবং আমরা নিশ্চয়ই শুনবো এবং উপভোগ করব শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে সেবা কাকে বলে। আপনারা নিশ্চয়ই আজকের এই আলোচ্য বিষয় আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জেনেছেন, এবং আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করছি আপনি এবং আমার মধ্যে সীমাবদ্ধতা না রেখে এই অনুষ্ঠানটিকে চাইলে আমরা আরো মানুষকে নিয়ে একসাথে উপভোগ করতে পারবো। সেজন্য শুধু একটি কাজ আপনাদের করতে হবে, আপনাদের শেয়ার বাটনে গিয়ে আপনারা হিট করে আপনার টাইম লাইনে রেখে দিয়ে এবং বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়ে আপনারা চাইলে বিশ্বের বিভিন্ন মানুষকে একসাথে নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটিকে উপভোগ করতে পারি। আমরা আর দেরি করব না, আমাদের সাথে যুক্ত হবেন শ্রী শ্রী ঠাকুরের প্রপৌত্র পূজনীয় শ্রী ডক্টর বালার্ক চক্রবর্তী মহোদয়। আমরা চেষ্টা করছি পূজনীয় দাদাকে আমরা যুক্ত করে নেওয়ার জন্য, আপনারা আমাদের সাথেই থাকুন। আশা করছি আপনারা সঠিক সময়ে যুক্ত করতে পারবো, এবং চেষ্টা করব পূজনীয় দাদাকে আমরা যেন সেই সময়ের মধ্যে আমরা যুক্ত করতে পারি। এবং আপনাদেরকে যে কথাটি বলছিলাম, আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানটিকে শেয়ার করে আরো মানুষকে আপনারা চাইলে ছড়িয়ে দিতে পারেন। এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়বস্তুর উপর যদি কোনো কিউরিসিটি থাকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেশনে কমেন্টস করে জানাতে পারেন। আরেকটি কথা না বললেই নয়, আপনারা এই অনুষ্ঠানটিকে আপনারা ফেসবুক যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে 1 মাস পর্যন্ত আপনারা এই লাইভ সেশনটি উপভোগ করতে পারবেন, এবং আপনারা চাইলে পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠানটিকে উপভোগ করতে পারবেন আমাদের একই নামে ইউটিউব চ্যানেল থেকে। আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আপনারা উপভোগ করতে পারবেন। আমরা চেষ্টা করব পূজনীয় দাদাকে আমরা যুক্ত করার জন্য। জয়গুরু, জয়গুরু। দাদা আমার আন্তরিক জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম নেবেন। জয়গুরু, জয়গুরু। আশা করি হ্যাঁ, আমি ভালো আছি। শোনা যাচ্ছে তো? অডিও মোটামুটি ঠিক আছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 পরিষ্কার পরিষ্কার শুনতে পাচ্ছি। বলুন দাদা। আমি মানে পূজনীয় দাদাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, দাদার শত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সাথে কথা বলার জন্য যে আশা জাগিয়েছিলেন, এবং পূজনীয় দাদাকে আমরা সঠিক সময় পেয়েছি। এই জন্য আলোকবর্তিকা ফেসবুক পেজ থেকে এবং আজকে আমরা যারা আজকে দর্শকরা উপস্থিত হয়েছি, প্রত্যেকের পক্ষ থেকে আমি পূজনীয় দাদাকে জানাচ্ছি আন্তরিক জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম। জয়গুরু। যে কথাটি বলছিলাম, ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আরো মানুষকে একসাথে নিয়ে আমরা উপভোগ করতে পারি। আপনারা চাইলে আপনাদের শেয়ার বাটনে হিট করার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটিকে সর্বত্র ছড়িয়ে দিয়ে আরো মানুষকে আমরা একসাথে নিয়ে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবো। আর আপনারা যদি কোনো কিউরিসিটি থাকে আজকের যে আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে সেবা, সেই বিষয়বস্তুর উপর যদি কারো কোনো কিউরিসিটি থাকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পূজনীয় দাদার শ্রীমুখ থেকে আজকের
এই আলোচ্য বিষয়ের যে প্রশ্নটুকুকে উত্তর দেওয়ার জন্য। আমরা আর দেরি করছি না, আমি পূজনীয় দাদার কাছে সরাসরি আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়বস্তুর উপরে আমরা আলোকপাত শুনবো। দাদাকে আমি সবিনয় অনুরোধ করছি, দাদা যদি আজকের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর উপর যদি আলোকপাত করেন। দাদা আমার আন্তরিক জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম নেবেন। জয় গুরু, জয় গুরু, জয়। সর্বপ্রথম আমি নিজের ইষ্ট দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম জানাচ্ছি, এবং যারা যারা আমাদের দেখছেন, আমাকে এখানে দেখছেন, তাদের সকলকে আমার শ্রদ্ধা আনন্দিত জয়গুরু। আমাকে এখানে বলতে দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকট করছি। সচরাচর লোকেরা বলার জন্য একটা প্ল্যাটফর্ম খোঁজে, বলতে পায় না, সেই জায়গায় আমাদেরকে এত সুযোগ দেয়া হচ্ছে বলার, নিজের মনের কিছু বিচারকে সবার সামনে রাখার যে এই প্ল্যাটফর্মটা দেয়া হচ্ছে, সেই অপরচুনিটিটা দেয়া হচ্ছে, সেটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা যারা আমাদের দেখছেন, আমার গুরুজন যারা আমাকে দেখছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। এবং যে গুরু ভাইরা যারা আমাকে দেখছেন, নিজের ব্যস্ত জীবনের মধ্যে থেকে আপনারা সময় বার করে এই শোটা দেখছেন, সেটার জন্য আপনাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনাদের থেকে আমারও অনুরোধ, যেমন কি দাদা বলছিলেন, এই প্রোগ্রামটা যতটা সম্ভব আপনারা শেয়ার করে দিতে পারেন নিজের বন্ধু বান্ধবদের মধ্যে, নিজের চেনা জানাদের মধ্যে। তাহলে আমাদের যে গন্তব্য ঠাকুরের নীতিবিধি গুলো লোকজনদের মধ্যে পৌঁছে দেওয়ার যে আমাদের মিশনটা, সেটা একটুখানি আমাদের সকলের জন্য ইজি অ্যাচিভেবল হয়ে উঠবে। আজকের 31শে অক্টোবর আলোচ্য বিষয় সঠিক করা হয়েছে শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে সেবা, এবং আমাকে এটার জন্য এখানে আমন্ত্রণ জানানো হয়েছে কিছু, যাতে আমি নিজের বক্তব্য রাখতে পারি। আমি নিজের বক্তব্য আলাদাভাবে আর কি রাখবো, এখানে আমার নিজের বক্তব্য এখানে তেমন কিছু নেই। আমি চেষ্টা করব শ্রী শ্রী ঠাকুরের নজরে সেবা কিরকম হওয়া উচিত ছিল, প্রকৃত সেবা শ্রী শ্রী ঠাকুর কিরকম ইমাজিন করেছিলেন, কিরকম স্বপ্ন দেখেছিলেন, সেটা কি, এবং সেটা করতে গিয়ে আমরা নিজের দৈনিক জীবনে অ্যাকচুয়ালিতে আমরা কি করছি, আর সেটার ফল বা কি হচ্ছে, সেই বিষয়ে আমি একটু বলার কিছু চেষ্টা করব। এখনকার যা দিনকাল এসছে, এখন যে বর্তমান যে আমরা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা, শুধু আমরাই নয়, পুরো বিশ্ব যে সমস্যার মুখে আছে, যেখানে দাঁড়িয়ে আছে, এখানে আমাদের অস্তিত্বটা, আমাদের এক্সিস্টেন্সটাই একটা সব থেকে বড় থ্রেটের কাছে। অস্তিত্বই এখন প্রশ্নতে এসে গেছে, আমরা কালকের দিনে বাঁচতে পারবো কিনা, এটাই এখন আমাদের কাছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা যে কোনো দিকেই আমরা তাকাই না কেন, বিশ্বের যে কোনো সেক্টরেই আমরা তাকাই না কেন, আমাদের এক্সিস্টেন্স নিয়ে প্রত্যেকটা জায়গায় একটা বিশাল বড় কোশ্চেন মার্ক এসে গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে সেবা, সেটা কতটা রেলিভেন্ট, সেটা একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারবো কতটা রেলিভেন্ট। এবং প্রকৃত সেবা শ্রী শ্রী ঠাকুর যেটা ইমাজিন করেছিলেন, সেই সেবার ভিত্তিতে আমরা যেই সমস্যার সম্মুখীন আজকে দাঁড়িয়ে আছি, যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট আমাদেরকে প্রতি মুহূর্তে হানা দিচ্ছে, সেটাকে আমরা কতটা নিস্তার করতে পারি প্রকৃত সেবা দিয়ে। শ্রী শ্রী ঠাকুর যে সেবাটা ইমাজিন করেছিলেন, যে ড্রিম করেছিলেন, সেটা সেটা নিয়েই আমি চেষ্টা করব। আমার যাই সীমিত জ্ঞান আছে, যাই আমি শিখেছি নিজের গুরুজনের মাধ্যমে, গুরু ভাইদের বক্তব্য শুনে, ঠাকুরের কিছু বই পত্র পড়ে যতটুকু আমি অর্জন করেছি জ্ঞান, সীমিত জ্ঞান, সেটার ভিত্তিতে আমি কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তো এবার আমি চেষ্টা করছি মূল বক্তব্যে বিষয়বস্তুতে আলোকপাত করার। দেখুন, সেবা শব্দটা একটা এমন শব্দ, আমরা প্রত্যেকেই সেটাতে পরিচিত, নতুন কোনো শব্দ নেই সেবা আমাদের জন্য। সেবার ইংলিশ ওয়ার্ড হয় সার্ভিস।
আমরা বিভিন্ন জায়গায় সার্ভিস ওয়ার্ডটা ইউজ হতে শুনেছি, বাস সার্ভিস, ট্রেন সার্ভিস, টেলিফোন সার্ভিস, মোবাইল সার্ভিস, হোয়াট এভার, হসপিটাল সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস। মানে এটা একটা এমন টার্ম, সেবা, সেটা আমরা খুব ভালোভাবে পরিচিত, আমরা প্রত্যেকে এই শব্দটার সাথে। আর প্রত্যেকেই এই পৃথিবীতে যারাই আছে, যেই জন্ম নিয়েছে, প্রত্যেকেই যে যার জীবনে, নিজের নিজের জীবনে কোনো না কোনো ভাবে এই সেবা কিন্তু তারা পেয়েছেন, এবং সেই সেবা পেয়ে তারা নার্চার্ড হয়েছেন, তারা পালিত হয়েছেন, তারা বর্ধিত হয়েছেন, বড় হয়েছেন। এই বিষয়ে অস্বীকার করা যায় না, এটা একটা ফ্যাক্ট। এবং যেমন জ্ঞানের একটা সব জায়গায় রেসপেক্ট আছে, জ্ঞানী মানুষকে সব জায়গায় রেসপেক্ট করা হয়, জ্ঞানের সব জায়গায় রেসপেক্ট আছে, দেশকাল নির্বিশেষে, বা পাত্র, স্থানকাল পাত্র, দেশকাল নির্বিশেষ, জ্ঞান, জ্ঞান একটা এমন ব্যাপার, সবাই সম্মান করে জ্ঞানকে। ওরকম সেবার ব্যাপারটাও অনেকটা তাই। সেবাকে সব কালেই, সব দেশেই, সব সময় সব লোকেরা একটা খুব সম্মানের নজরে দেখেছেন। আমরা দেখি এরকম অনেক লোক যারা হয়তো নিজের কিছু স্বার্থকে ত্যাগ করে দেশের জন্য বা সমাজের জন্য কিছু করে থাকেন, যেটা একটা সেবারই একটা রূপ, সেই লোকের অনেক সুখ্যাতি হয়ে যায়, সেই মানুষের অনেক আমরা নাম মনে করি, আমরা তাদের ভুলি না, স্মরণ করতে থাকি। এবং এখনই আপনাদেরকে বলতে বলতে আমার মাথায় একজনের নাম মনে পড়ছে, সেবার সাথে তার নাম ইনসেপারেবল, সেপারেট করা যায় না। তিনি হলেন মাদার টেরিজা। নোবেল প্রাইজ মাদার টেরিজাকে দেয়া হয়েছিল। কেন দেয়া হয়েছিল? মাদার টেরিজা কি করেছিলেন নিজের জীবনে? যারা যারা যাদেরকে ত্যাগ করে দেয়া হয়েছে, বঞ্চিত, যারা গরিব, যাদের কিছু নেই, এরকম কত কত মানুষকে উনি নিজের সেবা প্রদান করেছেন। তাদেরকে সেবা দিয়ে, তাদেরকে শিক্ষিত করে, সেবা দিয়ে তাদের সুস্থ করে তুলেছেন, তাদেরকে জীবনযাত্রায় অনেকটা সাহায্য করেছেন। তারা হয়তো আজকে নিজের, যে যার নিজের নিজের জীবনে অনেক এগিয়েও গেছে হয়তো ওই সেবা পেয়ে। তো সেবা এমনই একটা ব্যাপার, এটা একটা খুবই সম্মান আছে। আর মানুষ একটু সেবা পেলেই, যার থেকে সেবাটা পাচ্ছে, তাকে মানুষ মনে করে থাকে, তাকে মানুষ ভুলতে চায় না। আর এরকম অনেক মানুষ আমাদের জীবনে, যে যার নিজের জীবনে আমরা জানি। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যে কমন ম্যান, আমরা নিজের সকলেই আমরা চাই এই যে সেবারূপী যে গাছটি আছে, গাছের মতন যে সেবা, গাছের তলায় গেলে যেমন আমাদের একটা ছায়া খোঁজে, আমরা গাছের তলায় যাই, আমরা কঠোর রোদ্দুর থেকে নিজেকে বাঁচাই। ওরকম আমরা যে যার নিজের জীবনে, যারা চলতি জীবনে, চলতি জগতে বিভিন্ন কাজে ব্যস্ত, বিভিন্ন রকমের আমরা যে আছি, যে যার নিজের জায়গায়, ক্ষত বিক্ষত মানুষ, অসংখ্য মানুষ এরকম আছি। তারা প্রত্যেকেই চায় এই সেবার রূপী গাছের তলায় গিয়ে সেবার ছায়াটা পেতে, এবং একটু তৃপ্ত হতে চায় প্রত্যেকটা মানুষ, একটু নিজের তৃষ্ণা মেটাতে চায় সেবা পেয়ে। এটা প্রত্যেকটা মানুষের, কমন ম্যানের এটা একটা ইনবিল্ড চাহিদা। এবং সেবা যাতে আমরা করি, সেবা যাতে করা হয়, সেবা করা উচিত, সেবা মানুষকে দেয়া উচিত, আমরা এগুলো ছোটবেলা থেকেই আমাদেরকে এই কথাগুলো শেখানো হয়েছে। এবং যে ধরনের অ্যাক্টিভিটি সেবা, যখন আমরা বলছি সেবা, যে উক্তিটা দিচ্ছি সেবা, যে ধরনের অ্যাক্টিভিটি আমরা এক্সপেক্ট করছি সেবার মাধ্যমে, সেই অ্যাক্টিভিটিটা একটু চিন্তা করলে এটা বোঝা যায়, সেই অ্যাক্টিভিটিটা কিন্তু প্রেম ছাড়া সম্ভব নয়। তাই সেবা ছাড়া প্রেম, বা প্রেম ছাড়া সেবা, এই দুটোকেই আমরা মানে কি এক্সপেক্ট, মানে ইমাজিন করা যায় না, মানে দুটো ইনসেপারেবল। যেখানে সেবা আছে ওখানে প্রেম থাকতে হবে, যেখানে প্রেম থাকবে সেটা ম্যানিফেস্টেড হবে সেবার মাধ্যমে। এটা এটা এই দুটোকে আমরা সেপারেট করতে পারবো না। মানে এটাকে সেবা ছাড়া প্রেম, বা প্রেম ছাড়া সেবা অবাস্তব ব্যাপার, এটাকে আমরা ইমাজিন করতে পারবো না। এই বিষয়ে যদি আমাদের আরো ধারণা যদি একটু পরিষ্কার আমরা করতে চাই, তাহলে আমাদের সেবার আসল অর্থটা কি একটু আমাদের বুঝতে হবে। সেবা বলতে আমরা কি বুঝি সেটাও আমাদের ডিসকাস করতে হবে। এবং সেবার আসল উদ্দেশ্যটা কি? সেবা, প্রত্যেকটা কাজের একটা বিশিষ্ট উদ্দেশ্য থাকে, সেরকমই সেবারই বা কি উদ্দেশ্য?
আর চলতি জগতে সেবার নামে আমরা যা করছি বা আমাদের সমাজে সেবার নামে যা চলছে তা কি প্রকৃত সেবা, সে বিষয়ে আমাদের বিশেষ করে একটুখানি নজর দেওয়া প্রয়োজন। স্কুল কলেজে ছোটবেলার থেকে আমাদেরকে মরাল সায়েন্সের চ্যাপ্টারে শেখানো হয়েছে যে সেবা পরম ধর্ম, সেবা করা উচিত। যেই হোক না কেন, পশু পাখি, কোনো বৃদ্ধ মানুষ, নিডি কোনো মানুষ, গুরু, আমার টিচার, আচার্য, গুরুজন, যেই হোক না কেন, সবাইকে সেবা করা উচিত। এটা আমাদেরকে বিভিন্ন ভাবে ছোটবেলার থেকে শেখানো হয়েছে, বিভিন্ন ফর্মে এটা ম্যানিফেস্টেড করে শেখানো হয়েছে। থিয়েটারের মাধ্যমে, আর্টের মাধ্যমে, কোনো লেখার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে আমাদের এটা বারবার শেখানো হয়েছে, বলা হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে যে সেবা করা উচিত। এবং যে যাদের যাদের ব্যাখ্যা করলাম, পিতা মাতা, গুরুজন, এদের অসুস্থ, এদের জীবজন্তু সকলেই কিন্তু এরা সেবার পাত্র। এবং এতবার করে এটা আমাদের মাথায় টোকা হয়েছে, এতবার করে বলা হয়েছে যে সেবা ব্যাপারটা একটা সামহাও একটা সেরেমনির মতন আমাদের মনে একটা স্থাপিত হয়ে গেছে, একটা রিচুয়ালিস্টিক ব্যাপারের মতন হয়ে গেছে। এবার এই যে রিচুয়ালিস্টিক ব্যাপার যেটা আমাদের মনে গেঁথে গেছে সেবার, সেটা কি এই 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 ভাবনায় যখন আমরা মানুষকে সেবা দিচ্ছি, সেটা কি আদৌ সেবা হচ্ছে? প্রকৃত সেবা কি আমরা করতে পারছি? বা সেবার নামে আমরা নিজের খেয়াল খুশি কিছু মন গড়ন্ত কেউ চিন্তা ভাবনা করে সেটা করছি? সেইগুলো আমাদের নিজের সমালোচনা করে এগুলো আমাদের বোঝা উচিত। এবং আজকের আলোচ্য বিষয়ের পরে এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের আলোচনা আজকে সার্থক হবে। সেবা ব্যাপারটা কি সেটা যদি আমাদের বুঝতে হয়, শ্রী শ্রী ঠাকুরের আদর্শে দেখতে হবে, শ্রী শ্রী ঠাকুরের জীবনটা দেখতে হবে। সেবা বলতে শ্রী শ্রী ঠাকুর কি বুঝেছেন? একটা জায়গায় শ্রী শ্রী ঠাকুর বলছেন, এটা ডাইরেক্ট উনি একদম এত সঠিক ভাষায়, এত ইজি ওয়েতে শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা জায়গায় যে, যে বাক্য, যে ব্যবহার ও কর্মর দ্বারা মানুষ সুস্থ, পুষ্ট ও উন্নত হয়, তাকেই সেবা বলা যায়। আমি আরেকবার বলছি, যে বাক্য, ব্যবহার ও কর্ম দ্বারা মানুষ সুস্থ, পুষ্ট, উন্নত হয়, তাকেই সেবা বলা যায়। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই লাইনটা ধরেই পুরো আজকের আলোচনাটাকে বলা যেতে পারে। এক একটা যদি এই সেন্টেন্সের এক একটা ওয়ার্ডকে যদি ডিসাইড করা যায়, তাহলেই আজকে আলোচনাটার পুরো বেসিস হয়ে যেতে পারে। যেমন আমরা মানুষ, আমরা মানুষ মানুষ আমরা সামাজিক প্রাণী, আমরা সমাজে থাকি। আমরা যে বেঁচে আছি আজকে, আমরা যে এত কিছু সবকিছু নিয়ে যে বেঁচে আছি, সেটা অ্যাচিভ করা তো আমাদের একার পক্ষে সম্ভব নয়। সেটার জন্য আমাদের বিভিন্ন রকমের আদান প্রদানের প্রয়োজন। আমরা একা বেঁচে থাকতে পারি না, বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের আদান প্রদানের প্রয়োজন। আমাদের আশেপাশে যা আছে, ছড়ানো ছিটানো যাই আমাদের আশেপাশে আছে না কেন, সেটাকে আমরা পরিবেশ বলে জানি। এবং এই পরিবেশের সাথে আমাদের ইন্টারাকশন, মানুষের ইন্টারাকশন প্রতিটা মুহূর্তে হচ্ছে, আদান প্রদান প্রতিটা মুহূর্তে চলছে। পরিবেশ ছাড়া আমরা থাকতে পারবো না। এবার এই পরিবেশের অনেকগুলো মানে কি পার্ট আছে, যেই পার্ট গুলোর মধ্যে কোনো লাইফ নেই, অথচ ওইগুলো আমাদের পরিবেশের পার্ট। সেগুলোকে আমরা এবায়োটিক ফ্যাক্টর বলি ইংরেজিতে। এবং যেগুলোর মধ্যে প্রাণ আছে, এবায়োটিক ফ্যাক্টর বলতে নদী, জল, আকাশ, পাথর, পাহাড়, পর্বত, ইত্যাদি, এইগুলো হয়ে গেল এবায়োটিক ফ্যাক্টর। কিন্তু আমাদের পরিবেশ আবার বায়োটিক ফ্যাক্টর, যে মধ্যে আমার প্রাণ আছে, জন্তু জানোয়ার, বিভিন্ন রকমের জন্তু জানোয়ার, কত কিছু আছে। এইগুলোর সাথে প্রতিনিয়ত আমাদের ইন্টারাকশন হচ্ছে, আদান প্রদান চলছে। এবং জানতে বা অজান্তে আমাদের যে বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় এই পরিবেশ থেকে, সেগুলো কিন্তু ফুলফিলড হচ্ছে। এইটা ছাড়া আমরা বাঁচতে পারি না, এটা একটা ফ্যাক্ট। তো আমরা নিজের বেঁচে থাকার জন্য আমাদের উচিত কি, এই পরিবেশটাকে ভালো রাখা। যদি এই পরিবেশটাকে আমরা না ভালো রাখি, তাহলে আমাদের যে প্রয়োজনগুলো পূর্ণ হচ্ছে পরিবেশের মাধ্যমে, সেটা পূর্ণ হবে না। সেটা পূর্ণ না হলে পরে আবার আমাদের এক্সিস্টেন্সিয়াল থ্রেট হয়ে যাবে, যেটা হচ্ছে। ইনফ্যাক্ট আজকের যে পটভূমিকায় আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের, সেখানে
আমরা সমানে নিয়ে যাচ্ছি, কিন্তু যেটা আমাদের করণীয় রিটার্নে যে সবকিছু একটা দিতে হয়, সেটা তো আমরা দিচ্ছি না, পরিবেশ থেকে সমানে নিচ্ছি। কিন্তু পরিবেশকে সুস্থ রাখার জন্য, পরিবেশকে ভালো রাখার জন্য, পরিবেশকে উৎফুল্ল রাখার জন্য যা করণীয় সেটা কিন্তু আমরা করছি না। ওই জন্য আমাদের কিন্তু এক্সিস্টেন্সিয়াল থ্রেট একটা এক্সটেন্ট অব্দি এসে গেছে। এটা তো হলো পরিবেশের কথা, কিন্তু শুধু পরিবেশই নয়, আমাদের বেঁচে থাকার জন্য মানুষও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা একটা এমন প্রাণী, মানুষ একটা এমন প্রাণী যেখানে সব থেকে বেশি মানুষ মানুষের কমিউনিকেশন হয়। অ্যানিমাল কিংডমে দেখা যাচ্ছে যে আমরা সব থেকে বেশি ইভলভ পশু প্রাণী মানুষ, এবং আমাদের মধ্যে মানুষ মানুষের মানুষের পরস্পর মানে যে ইন্টারাকশনটা সেটা সব থেকে প্রখর। অন্যান্য জন্তু জানোয়ার আছে, কিন্তু মানুষের মতন এতটা স্পষ্ট নেই। কারণ মানুষের যে এবিলিটি আছে, মানুষের যে ইন্টেলিজেন্সটা আছে, সেটার ভিত্তিতে মানুষ নিজের পরিবেশকেও অনেকটা মডিফাই করতে পারে। পরিবেশকে বা সৃষ্টি যেটা, সেটাকে অনেকটা উন্নত করতে পারে। মানুষের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে, এবং যেহেতু মানুষের মধ্যে এই ক্যাপাবিলিটিটা আছে, আর এই সৃষ্টি আর এই পরিবেশের মধ্যে আমরা থাকি, আর মানুষের এই ক্যাপাবিলিটিটা আছে যে নিজের পরিবেশকে, নিজের সৃষ্টিকে মডিফাই করতে পারে, উন্নত করতে পারে, তাই মানুষের সাথে আমাদের ইন্টারাকশনটাও ইম্পর্টেন্ট। এবং মানুষ যাতে মানুষের একটা মানুষ অন্য মানুষের ক্রিয়ায় বা ক্রিয়াকলাপে যাতে ভালো থাকে, সেটাও এসেনশিয়ালি ইম্পর্টেন্ট। যদি আমাদের ক্রিয়াকলাপে আমরা যদি 10টা মানুষকে না ভালো রাখতে পারি, তাহলে সেটা কিন্তু ম্যাগনিফাইড হয়ে আলটিমেটলি আমাদের দিকেই ফেরত আসবে, যেটা আমাদের এক্সিস্টেন্সের জন্য আবার একটা অনেক বড় থ্রেট হয়ে যাবে। তাই যেমন পরিবেশকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকটা মানুষের, ওরকমই প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের। এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। যত মহাপুরুষ এসছেন পৃথিবীতে, তারা নিজের নিজের যে যার জীবনে এই বার্তা কিন্তু দিয়েই গেছেন। আমরা একা বাঁচতে পারবো না, বা সম্ভব নয়, এবং আমাদের বেঁচে থাকার জন্য প্রত্যেকের সহযোগিতা লাগবে। যেখানেই প্রত্যেকের সহযোগিতার ব্যাপার আসছে, তার মানে নিজের বেঁচে থাকার তাগিদে তাদেরকে ভালো রাখতে হবে, তাদের এক্সিস্টেন্সকে আমাদেরকে সিকিউর করতে হবে। আর যেখানে এই ব্যাপারগুলো চলে আসছে, এই ডিমান্ড গুলো, সিকিউরিটি ডিমান্ড গুলো চলে আসছে, তার মানে সেখানে আমাদের নিজের আচার ব্যবহার ক্রিয়াকলাপের মাধ্যমে দিয়েই করতে হবে এইগুলো। এবার দেখতে হবে যে মানুষের যে এবিলিটিটা, যেটা আমি ইন্টেলেকচুয়াল এবিলিটি বলছিলাম, যেটার ভিত্তিতে মানুষ এত কিছু নিজের সৃষ্টিকে মডিফাই করতে পারে, উন্নত করতে পারে। তো সেই মানুষকে যদি ভালো রাখতে হয়, তাহলে সেই মানুষকে বুঝতে হবে মানুষ অ্যাকচুয়ালিতে কি। যেমন কোনো ডিজিজের যদি আমরা ওষুধ বার করতে চাই, আমাদের আগে জানতে হবে সেই ডিজিজটা কি করে হচ্ছে। ম্যালেরিয়ার ওষুধ বার করার জন্য যিনি ম্যালেরিয়ার যে ওষুধ বার করে, ম্যালেরিয়ার লাইফ সাইকেল যিনি বার করেছেন, স্যার রোনাল্ড রস, উনি দেখিয়ে দিয়েছিলেন কি করে ম্যালেরিয়ার যে প্যারাসাইট গুলো আমাদের সেলের মধ্যে ঢুকে কিভাবে নিজের লাইফ সাইকেলকে বাড়াচ্ছে, আর আমাদের ডিজিজ হয়ে যাচ্ছে, ম্যালেরিয়া হয়ে যাচ্ছে। সেই জ্ঞানের ভিত্তিতেই কিন্তু পরবর্তীকালে ওষুধগুলো তৈরি হয়েছে। সেটা যদি না জানা থাকতো, তাহলে ওষুধ তৈরি করার ক্ষমতা কখনো আমাদের হতো না। এবং শুধু ম্যালেরিয়াটা আমি এক্সাম্পল দিলাম, এটা আপনি যে কোনো রোগ হোক না কেন, সেই রোগটাকে আগে জানতে হবে। সেরকমই মানুষকে যদি আমরা ভালো রাখতে চাই, তাহলে আমাকে জানতে হবে মানুষ কি। মানুষ একটা জীব, বলতে পারি আমরা, যদি কেউ জিজ্ঞেস করে মানুষ কি, মানুষ একটা জীব, অন্য জীবের মতন মানুষও একটা জীব। কিন্তু শুধু কি তাই? যেই ফ্যাক্টরটা মানুষকে অন্য জীবের থেকে আলাদা করে রাখে, সেটা হচ্ছে মানুষের যে চেতনাটা। এই চেতনা প্রত্যেকটা জীবের মধ্যে থাকে, কিন্তু মানুষের চেতনা সম্পন্নতা সব থেকে বেশি, সব থেকে প্রখর। ফিজিক্যাল ফর্মে আমরা যেমন আসি, আমাদের কিন্তু একটা মেন্টাল ফর্মও আছে। ওটাকে বাদ দিয়ে কিন্তু আমরা কেউ মানুষ নই। যেমন ধরুন, একটা মানুষ ফিজিক্যালি সে হয়তো ভালো আছে, কিন্তু মানসিক ভাবে সে যদি না ভালো থাকে, সেই মানুষের দ্বারা কিন্তু বিশেষ কোনো উপকার আমরা পাবো না। সমাজও সেই মানুষ দ্বারা বিশেষ কিছু উপকৃত হবে না, কারণ সে ফিজিক্যালি ফিট আছে, বাট মেন্টালি বা মানসিক ভাবে সে কিন্তু ফিট নেই।
ওরকমই এর উল্টোটা হতে পারে, মানসিক ভাবে হয়তো একটা মানুষ খুব ভালো চেতনা, তার খুব বেশি চেতনা সম্পন্ন, অভিব্যক্তিও খুব ভালো, চেতনাওয়ালা মানুষের অভিব্যক্তিও খুব ভালো, সবই ঠিক আছে, কিন্তু শারীরিক ভাবে সে যদি অপটু হয়, শারীরিক ভাবে ইনএফিসিয়েন্ট হয়, এই মানুষটাকে দিয়েও বিশেষ কোনো উপকার আমাদের হয় না। তাই দেখা যাচ্ছে এই যে মানুষ যাকে ভালো রাখার কথা হচ্ছিল এখন, সে মানুষের দুটো কম্পোনেন্ট আছে। একটা ফিজিক্যাল ফর্ম আছে যেটাকে আমরা চোখে দেখতে পারি, এবং ওই ফিজিক্যাল ফর্মে কিছু ডিফর্মিটি হলে আমরা ওটাকে বুঝতে পারি এবং সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারি। আর অ্যাট দ্য সেম টাইম একটা ইনভিজিবল ফর্ম আছে যেটাকে মানুষের মন বলা হয়, বা ওখান থেকে মানসিক ব্যাপারটা আসে, সেই মানসিক ব্যাপারটা, সেই মন, মানুষের মন। এই মানুষের মনটাকেও কখনো বাদ দেওয়া যায় না, কারণ মানুষের মন ছাড়া একটা মানুষ কখনো সম্পূর্ণ হতে পারে না। সম্পূর্ণ মানুষ সেই হবে যার মন আর যার দেহ সম্পূর্ণতা আছে, যেটার মধ্যে পুরোপুরি কোঅর্ডিনেশন আছে, 100% এফিসিয়েন্ট আছে, এরকম লোককেই আমরা সম্পূর্ণ মানুষ বলে থাকি। এই দুটোকে ইনসেপারেবল করা যাবে না। এবং মানুষের মন আর মানুষের দেহটা এমন ভাবে ইন্টারওয়াইন্ড হয়ে আছে, এতটাই ডিপলি ইন্টারওয়াইন্ড, এর এক্সাম্পল অনেক আছে। আমাদের মন, আমাদের খারাপ থাকলে আমাদের কিছু করতে ইচ্ছা করে না। মনের প্রভাব কতটা হয় আমাদের ক্রিয়াকলাপের ওপরে? ক্রিয়াকলাপ নির্ভর করছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপর দিয়ে। আমার দৌড়াবো, আমি কি পা দিয়ে দৌড়াবো, পায়ের মাসেল গুলো কাজ করবে, তাতে সাথে বডির পুরো আপার বডির মাসেল কাজ করবে, একটা কোঅর্ডিনেশন হবে, আমি দৌড়াচ্ছি। কিন্তু দৌড়ানোর জন্য যে মানসিক ক্রিয়াটা হওয়া উচিত সেটাই যদি না হয়, তাহলে আমি দৌড়াতে পারবো না। তাই মানুষের মনটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা ছাড়া কিছুই করা যায় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মানুষের মনটাই সব থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। ফিজিক্যালটা ইম্পর্টেন্ট, কিন্তু ফিজিক্যাল স্টেটকে গভর্ন করছে আমাদের মানসিক স্তরটা, মানসিক স্টেটটা। তাই এই মনের বা এই মানসিক ব্যাপারটা আমাদেরকে বিশেষ একটুখানি ধ্যান দেওয়া উচিত। ফিজিক্যাল ফর্ম ইজিলি ভিজিবল, আমরা দেখতে পাই, কিন্তু মনের ভেতরে কি চলছে সেটা সচরাচর দেখা যায় না। ওই জন্য মনের ভেতরে কি চলছে, মনের ভেতরে কি ঘটছে, সেই বিষয়ে আমরা তেমন ভাবে বুঝতে পারি না, আমাদের কাছে সেই খোঁজ খবর অত চট করে আসে না, যেহেতু ওটা দেখা যায় না। কিন্তু মনের কত বড় প্রভাব থাকে শরীরের ক্রিয়াকলাপের উপরে, সেই এক্সাম্পল অনেক আছে। কত লোক এরকম আছে, আমরা প্রত্যেকে যে নিজের নিজের ব্যক্তিগত জীবনের, আমরা ব্যক্তিগত বা নিজের নিজের জীবনে আমরা এরকম অনেক এক্সাম্পল জানি যেখানে শারীরিক ভাবে অপটু মানুষ হওয়ার সত্ত্বেও মনের জোর এত বেশি, অনেক কঠিন কঠিন কাজ অ্যাচিভ করে নিচ্ছে। এরকম আমরা দেখেছি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অনেক যারা আছেন, যারা অলিম্পিক্সে পার্টিসিপেট করে গোল্ড মেডেল নিয়ে আসছেন নিজের কান্ট্রির জন্য, বা তারা সাঁতার ভালো রাখতে পারছেন, তারা যে কোনো ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিতে থাকতে পারছেন এবং দেশের নাম উজ্জ্বল করছেন। অথচ এদিকে শারীরিক ভাবে কিন্তু অপটু। তাহলে মনের ভাবটা কত, অনেক প্রবাদ আমরা বলি না, ওয়েন দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। হিন্দিতে একটা প্রবাদ আছে, মনকে হারে হার হে মনকে জিতে জিত। মানে মনের হারটাই আসল হার, মনের জিতটা কিন্তু আসল, মানে মনটাই আসল, মনটাই গভর্ন করছে আমার শরীরকে। এখানে অনেক এরকম এক্সাম্পল আছে। সবসময় আমাদের যে আমরা গল্পগুলো পড়ি, এরকম অনেক গল্প আছে যেখানে এইগুলোকে ভালো করে মানে কি শেখানো হয়েছে যে মনের জোরটাই কিন্তু আসল জোর। এই যে মনের জোরের কথাগুলো বলছি, মনের ব্যাপারটা বলছি, এটা একটু যদি চিন্তা করা যেতে পারে, যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে ফিজিক্যাল যে আমাদের প্রবলেম গুলো হয়, ফিজিক্যাল লিমিটেশন গুলো একটা লেভেল অব্দি হয়, ওইগুলোকে আমরা ইজিলি টার্গেট করে অ্যাড্রেস করে আমরা এগুলোকে সাবসাইড করে আমরা নিজের আসল উদ্দেশ্যে পৌঁছে যেতে পারি। কিন্তু মনের যদি কোনো আমাদের গড়বড় থাকে, মনের যে ব্যাপারটা থাকে, মন যদি ক্ষত বিক্ষত হয়, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা খুব 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 কঠিন, খুব কঠিন। তাই বারবার বলা হয়, এ সাউন্ড মাইন্ড ইজ এ সাউন্ড বডি। যদি মনটা ভালো থাকে, মানসিক সুস্থতা
যদি থাকে, মানসিক উন্নতি যদি সেইভাবে হয়, তাহলে প্রত্যেকটা কাজও ঠিকভাবে হবে। তাই মানসিক সুস্থতা ও মানসিক উন্নতি একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা ভীষণই গুরুত্বপূর্ণ, এবং সেবার মাধ্যমে কোনো না কোনোভাবে এই মানসিক ব্যাপারটাকে অ্যাড্রেস হওয়া উচিত। এটা অ্যাড্রেস যদি না হয়, আর এটা অ্যাড্রেস না করে যে সেবাগুলো হচ্ছে বা আমরা করে থাকি বা প্রতিনিয়ত যেটা হচ্ছে আমাদের সমাজে, সেটা কি এফেক্ট আমরা নিজের চোখে খুব ভালো করেই দেখতে পাচ্ছি। তার মানে বোঝা গেল যে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে যে সেবা বলতে আমরা যে বললাম একটু আগে, ঠাকুর যে একটা কথা বলেছেন যে যে সুস্থতা বা যে পুষ্টি বা যেই উন্নতির কথা আমরা বুঝছি, সেবা বলতে যেই সুস্থতা বা পুষ্টতা বা যেই এই যে উন্নতির কথা যেটা ঠাকুর বলেছেন, যেটা আমরা বুঝছি, সেটা কিন্তু শুধু আমাদের ফিজিক্যাল বডি অব্দি কিন্তু লিমিটেড নেই। আমাদের ফিজিক্যাল বডি এবং আমাদের মন দুটোর ওপরেই সেবার একটা বিশাল প্রভাব আছে, এবং বেশিরভাগ প্রভাব মনের ওপরে আছে, এবং এটা পরে আমরা ডিসকাস করতে করতে ওটা বুঝবো কি মনের ওপর সেবার আসল প্রভাব থাকলে মানে থাকা উচিত, আর আমরা সেটা কতটা সেই প্রভাবটা মনের দিক দিয়ে অ্যাড্রেস করতে পারছি, দেখতে সেটা আমরা আরো ফার্দার ডিসকাশনে বোঝার চেষ্টা করব। এবার আরেকটা দিক হচ্ছে যে সিভিলাইজেশনাল প্রোগ্রেস আমাদের অনেক হয়েছে। সিভিলাইজেশনাল প্রোগ্রেসের পয়েন্ট থেকে যদি আমরা জিনিসগুলোকে একটুখানি দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো যে বিজ্ঞানের আশীর্বাদে আমাদের অনেক মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট হয়েছে। আমরা অনেক মানে স্বনামধন্য অনেক সায়েন্টিস্ট আমাদের আছেন, যারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছেন, অনেক কিছু দিয়ে গেছেন। মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট আমাদের বেশি হয়েছে। আমরা কমফর্টকে কি করে অ্যাচিভ করব, কি করে আমাদের জীবনে কমফর্ট ফ্যাক্টরটা থাকবে, সেই বিষয়ে আমরা বেশি ধ্যান কেন্দ্রিত করে এসেছি বরাবর। আমাদের প্রত্যেকটা গতিবিধি, প্রত্যেকটা রিসার্চ ওই দিকেই ডাইরেক্টেড থাকে যে কমফর্টটা কিভাবে আমাদের মধ্যে আসবে, এবং আমাদের মধ্যে কোনো প্রবলেম যদি আমরা যদি কোনো কাজের মধ্যে আমরা যদি কোনো প্রবলেম পাই, সেই প্রবলেমটাকে তৎক্ষণাৎ কিভাবে আমরা ওভারকাম করব, বা কোনো কঠিন কাজকে কি করে আমরা ইজি করব, আমাদের প্রোগ্রেসটা কিন্তু এই ফ্রন্টেই বেশিটা হয়েছে। এই দিকেই আমাদের প্রোগ্রেসটা বেশি হয়েছে, মেটেরিয়ালিস্টিক প্রোগ্রেসটা এই দিকেই বেশি হয়েছে, কিন্তু মানসিক দিক দিয়ে কিন্তু আমাদের তেমন প্রোগ্রেস হয়নি। কেন হয়নি? কারণ আমরা নিজের সেটা একটুখানি যদি আমরা নজর দিই আমাদের আশেপাশে কি চলছে, সবাই এটা বুঝতে পারে যে মানসিক দিক থেকে আমাদের যে গুণাবলী, মানসিক গুণাবলী, যে কথাগুলো বলা আছে আমাদের শাস্ত্রে, বা যে মহাপুরুষরা যে মানসিক গুণাবলীগুলো বলে এসছেন, বা যেই গুণগুলো আমাদের মানুষের মধ্যে আছে, পশুর থেকে আমাদেরকে ওই গুণগুলোই আলাদা করে, কিন্তু সেইগুলো আমরা ডেভেলপ করতে পারিনি। মানসিক ফ্রন্টে আমাদের সেই ডেভেলপমেন্টটা হয়নি। আমরা নিজের অ্যাম্বিশনে এতটাই মানে ব্যস্ত হয়ে আছি যে আমাদের বেঁচে থাকাটা হয়ে যাচ্ছে অন্য কাউকে সাপ্রেস করে, তার কষ্টে, কাউকে সাপ্রেস করে, কাউকে বঞ্চিত করে, কাউকে এক্সপ্লয়েট করে আমরা বাঁচতে চাইছি, আমরা বড় হতে চাইছি। আমাদের অ্যাম্বিশনটা আজকে এরকম জায়গায় এসে পৌঁছেছে। তাই বলা হয় যে মানসিক ভাবে আমাদের তেমন ডেভেলপমেন্ট হয়নি। আমরা সত্যান্ন সরণের প্রথম পেজেই পড়ি যে মনুষ্যত্বের মূল বুনিয়াদটাই যেন শেষ হয়ে যাচ্ছে। এটাই মনে হচ্ছে এখন বর্তমান ঘটনা। আমরা মানুষের মানে কি ব্যাপার, মানে বলে বোঝানো যাবে না। কত কত রকমের যে নোংরামি আর দেখতে হবে, আর দেখছি আমরা প্রতিনিয়ত নিজের আশেপাশে, সেটা তো আলাদাভাবে কোনো এক্সাম্পল দেওয়ার দরকার নেই। তাই মনে হয় কখনো কখনো যে এই যে মূল বুনিয়াদ যেটা মনুষ্যত্বের, সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে। আর বর্তমান পরিস্থিতি তাই মনে হচ্ছে। আমাদের মধ্যে এত পরশ্রী কাতরতা আছে, এত আমরা প্রবৃত্তি পরায়ণ হয়ে উঠেছি যে এইগুলো আমাদের মধ্যে এমন ভাবে
বশ করে রেখেছে যে আমরা প্রত্যেকটা কাজ এইগুলো সেন্ট্রিক হয়ে যাচ্ছে, মানে এই প্রবৃত্তি সেন্ট্রিক কাজ হয়ে যাচ্ছে। পরশ্রী কাতরতা আমাদের মধ্যে এত বেশি আছে, আমরা কারুর মঙ্গল দেখতে পাচ্ছি না, কাউকে আমরা কারোর জন্য ভালো আমরা কামনা করতে পারছি না। এই এই বিভিন্ন মানসিক প্রবলেম আমাদের মধ্যে আসে। তাই আমরা বলছি যে মানসিকভাবে আমাদের ওই প্রোগ্রেসটা হয়নি যেটা মেটেরিয়ালিস্টিক্যালি আমাদের হয়েছে। আর যেহেতু আমরা মানসিকভাবে প্রোগ্রেস করতে পারিনি, তাই আমরা মানসিকভাবে অসম্পূর্ণ হয়ে আছি। এবং যেহেতু আমরা প্রত্যেকেই মানসিকভাবে অসম্পূর্ণ হয়ে আছি, ফিজিক্যালি সম্পূর্ণ হবার সত্ত্বেও আমরা কেউ কিন্তু সম্পূর্ণ মানুষ হয়ে উঠতে পারছি না। তাই এই আমরা যখন অসম্পূর্ণ মানুষ, যখন অসম্পূর্ণ মানুষ দ্বারা আমরা যখন সেবা পাচ্ছি এবং আমরা নিজেরা অসম্পূর্ণ মানুষ হয়ে যখন লোকেদের সেবা দিচ্ছি, সেবাটাও তখন ওরকমই হচ্ছে, অসম্পূর্ণ সেবা হচ্ছে, বাহ্যিক সেবা হচ্ছে, হয়তো মনের সেবাটা হচ্ছে না। মেটেরিয়ালিস্টিক্যালি যতটুকু হচ্ছে হচ্ছে, কিন্তু যে মনের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু অ্যাচিভ হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখানে, হ্যাঁ হ্যাঁ কিছু বলছেন দাদা, বলুন। না, শ্রী শ্রী ঠাকুরের একটা এরকম বাণীও আছে, মনের সেবা আগে করিস, বাহ্যিক সেবা তার সাথে, এরকম একটা বাণী এটাই আছে আমার এটাই সঠিক। এটাই আমি হ্যাঁ, এই বাণীটাই আমি বলতে চাচ্ছিলাম। ঠাকুর তাই বলছেন একটা জায়গায়, দুটো বাণী খুব রেলিভেন্ট এখানে। ঠাকুর বলছেন, মনের সেবা আগে করিস, বাহ্য সেবা তার সাথে, এমন তর করায় জানিস, শুভ আশিস পায় মাথে। আসে এই বাণী, পায় পায় হ্যাঁ মাত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ এই হ্যাঁ। এটাই আপনি আর বলছিলেন, আর- হ্যাঁ। এই আরেকটা যেটা হ্যাঁ হ্যাঁ। আছে, এটা আরো ব্রিলিয়ান্ট বাণী, সেটা উনি বলছেন, লাখ খাটুনি খাটিস যদি সেবার পথটি ধরে, প্রীতিহারা তেমন সেবায় রবি না আদরে। ভাবা যায় কি সাংঘাতিক কথা। এবং আমরা যেটা নিজের জীবনে করছি, এই সেবার পথটি ধরে আমরা দান করছি, আমরা লোককে এমনি বাহ্যিক সেবা করছি, কিন্তু সেই সেবার মাধ্যমে তাদের যে, যারা সেবা পাচ্ছে তাদের যে প্রোগ্রেসটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। এই সব প্রীতিহারা সেবা হয়ে যাচ্ছে। আমি একটা খুব ঘটনা এখানে উল্লেখ করব, প্রীতিহারা সেবাটা কিরকম। এটা কালকের ঘটনা। আমাকে আজকেই, আমি যখন ফিরছিলাম নিজের অফিস থেকে, আমাকে আমার এক কলিগ আমার সাথে আসছিল গাড়িতে, সে আমাকে বলল যে গতকাল আমাদের অফিসের দিক থেকে একটা ডিনারের আয়োজন করা হয়েছিল, আমি আমাকে ওর মধ্যে ইনভাইট করেছিল, আমি গেছিলাম, এবং সেটার মধ্যে আমাদের অফিসের অনেক হাই পোস্টের সব এমপ্লয়িরাও গেছিল। আচ্ছা আচ্ছা, ভালো কথা। তা বললো, কিন্তু আমি গেলাম ওখানে, গিয়ে আমি ওখান থেকে চলে আসলাম, আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, না খেয়েই চলে আসলাম। বললো কেন? বললো আমাকে ইনভাইট করেছে, কিন্তু ইনভাইট করার পর ওখানে যখন আমি পৌঁছালাম, এমন একটা ব্যবহার করছিল যেন আমার মনে হচ্ছিল যে আমাকে পেয়ে ওরা অতটা খুশি নয়। তো তখন আমি মনে মনে ভাবছিলাম, ওকে আমি এই কথাটা বলিনি যে এই যে ওকে ইনভাইট করা একটা বাহ্যিক সেবার এক্সাম্পল, কিন্তু ওই ইনভিটেশনটার পরে ওখানে আরো যে ওকে আন্তরিকতাটা যদি ওখানে থাকতো, তাহলে ওটা হয়তো প্রীতিওয়ালা সেবা হয়ে যেত। ও যে সেবাটা পেলো, একটা প্রীতিহারা সেবা হয়ে গেল। বা এটা আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, আমাদের থেকে যদি কেউ প্রীতিহারা সেবার একটা খুব ভালো এক্সাম্পল, জল চেষ্টা পেয়েছে, জল চেয়েছি কারোর কাছ থেকে, সে জল অবশ্যই দিল, কিন্তু জল দেওয়ার সাথে সাথে কতগুলো কথা দিল যেগুলো শুনে খুব খারাপ লাগলো। সেই জল খেয়ে আপনার হয়তো চেষ্টা মেটানোর ইচ্ছাটাও চলে যেতে পারে, অথচ আপনি জল পেলেন। ওই যে বাহ্যিক সেবা হয়ে গেল, কিন্তু ওই সেবার মধ্যে কোনো প্রীতি নেই, কোনো মানসিক সেবা নেই। তো এই মানসিক সেবাটার ওপর ভীষণ স্ট্রেস দিয়েছেন ঠাকুর। কারণ একটু আগে যে আমি বলছিলাম যে আমরা মানসিক ভাবে যদি ঠিক না হই, তাহলে ফিজিক্যালি ঠিক থাকলেও আমরা কোনো কাজে হয়ে উঠতে পারবো না, সমাজের জন্য, দেশের জন্য ও বৃহৎ সমাজের জন্য। তাই মানসিক সেবা তখনই হবে যেখানে প্রীতি ব্যাপারটা থাকবে, প্রেম ব্যাপারটা থাকবে। প্রেম ছাড়া সেবা, সেবা ছাড়া প্রেম, প্রেম না থাকলেই ওখানে প্রীতি থাকবে না, এবং ওটা একটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মতন সেবা হয়ে যাবে, যে হচ্ছে বাহ্যিক সেবা, কিন্তু যে এসেন্সটা হওয়া উচিত সেটাই নেই। তো এই যে ব্যাপারটা, মানে ভীষণ জটিল ব্যাপার এখানে। আমরা এখানে আমাদেরকে এটা বুঝতে হবে যে সেবার নামে আমরা যা করছি তা কি হচ্ছে, ওখানে কি
প্রীতিহারা সেবাটাই কি ওখানে প্রমিনেন্ট হয়ে যাচ্ছে? আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে এই যে বাহ্যিক সেবা ব্যাপারটা, সেটা করার সব সময় স্কোপ আমাদের কাছে, বা স্কোপ বলুন বা সিচুয়েশন বলুন, সেটা নাও থাকতে পারে, কিন্তু এই যে মনের সেবার ব্যাপারটা, এটা কিন্তু সব সময় অপরচুনিটি থাকে, সব সময় অপরচুনিটি থাকে। একটা মাইক্রো সেকেন্ডও কারুর মনের সেবা করে দেওয়া যেতে পারে। যেমন হয়তো আমি নিজের নেবারে দাঁড়িয়ে আছি, আমি নিজের কলোনিতে দাঁড়িয়ে আছি, হয়তো বারান্দায় দাঁড়িয়ে আছি, সামনে বাড়িতে আরেকজন এসে দাঁড়িয়েছেন, হয়তো বারান্দায় তিনিও দাঁড়িয়েছেন, সেখানে তাকে বাহ্যিক সেবা করার স্কোপ আমার নেই, সেই সিচুয়েশন নেই, কিন্তু মানসিক সেবা কিভাবে করতে পারি একটু দেখে, দাদা ভালো আছেন তো, অনেকদিন পর আপনাকে দেখলাম, খুব ভালো লাগলো দেখে আপনাকে, খুব ভালোভাবে যদি একটু আপনার সাথে বসে একটু কোনোদিন ভালোভাবে আড্ডা মারা যায়, একটু কথা বলা যায়, কিরকম রিয়াকশন আসবেন আপনি নিজে কল্পনা করুন। এবং ওই যে ওটা হয়ে গেল মানসিক সেবা, মানসিক সেবা হয়ে গেল ওখানে, কিন্তু বাহ্যিক সেবা করার স্কোপটা নেই। কিন্তু যদি এই মানসিক সেবাটাই আমি কন্টিনিউ করতে থাকি, তাহলে একদিন বাহ্যিক সেবার রাস্তা ওখান থেকেই তৈরি হয়ে যাবে। তো এই জিনিসগুলো ঠিক ঠিক। আমরা বুঝি না, এগুলো আমাদের বুঝতে ভুল আছে। সেবার মাধ্যমে সেবার নামে আমরা শুধু দান করে যাচ্ছি, দান। আর দান করতে গিয়ে যে আর তার যে এবিলিটিটাই নষ্ট করে দিচ্ছি, সেটাও কি ভাবতে পারছি আমরা? ভাবছি না তো আমরা। ঠাকুরের তো বলাই আছে যে কি আনইন্টেলিজেন্ট, কি যেন একটা আছে, খুব খুব ভালো লাইন, ওটা কি মনে পড়ছে না, কি এটা চ্যারিটি নিয়ে একটা ওনার বলা আছে, ইন্টেলিজেন্ট চ্যারিটি না আনইন্টেলিজেন্ট চ্যারিটি, এরকম একটা, হ্যাঁ, আনসিম্প্যাথেটিক অ্যান্ড আনইন্টেলিজেন্ট চ্যারিটি ভালো নয়, ঠাকুর বলছেন। দারুণ। আনইন্টেলিজেন্ট, আনসিম্প্যাথেটিক তো বুঝে গেলাম, যে ধরুন হেনরি ফর্ড বলেছিলেন যে আনসিম্প্যাথেটিক চ্যারিটি ইজ নট গুড, ওটা নাকি খুব খারাপ। ঠাকুর ও আরেক ধাপ ওপরে গিয়ে বলছেন আনসিম্প্যাথেটিক অ্যান্ড আনইন্টেলিজেন্ট, মানে আনইন্টেলিজেন্ট, আনসিম্প্যাথেটিক তো বুঝলাম, প্রীতিহারা ব্যাপারটা আছে, আনসিম্প্যাথেটিক যেখানে ভালোবাসা নেই, কিন্তু আনইন্টেলিজেন্ট এই যে দানের ব্যাপারটা, আমি দান করে যাচ্ছি একজনকে, শুধু দান করে যাচ্ছি, কিন্তু দান করতে 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 এমন জায়গায় ওকে নিয়ে গেলাম, সে মানসিক ভাবে আর শারীরিক ভাবে অপটু হয়ে গেল, নিজে করে কিছু ঠিক করার ঠিক তার মধ্যে আর ক্ষমতা রইল না। তো এটা হয়ে গেল আনইন্টেলিজেন্ট ঠিক। চ্যারিটি। তো এই ঠিক জিনিসগুলো আমাদের খতিয়ে দেখা উচিত, আজকের আলোচনার আর মাধ্যমে এগুলোই আমাদের বেশি করে ভাবা উচিত, এই আর কি ব্যাপার। আর তো এটা 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 হ্যাঁ, আরেকটা বলুন। জিনিস। আর আরেকটা জিনিস, আমরা শ্রী শ্রী ঠাকুর জীবন আদর্শ দেখতে গেলেও আমরা এটা সুস্পষ্ট একটা ধারণা পাই। শ্রী শ্রী ঠাকুর যে ডাক্তারি করতেন, ডাক্তারি করতে 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 তিনি দেখতেছেন যে মানুষকে বাহ্যিক যে সেবা, রোগের ট্রিটমেন্ট দিয়ে সে আবার কিন্তু রোগে আক্রান্ত হচ্ছে। তাই তিনি মনের মেন্টালি ট্রিটমেন্ট দিলেন, যে না, সেটা এই কি এই ট্রিটমেন্ট দিয়ে মানুষকে বাঁচানো, শ্রী এই শ্রী ট্রিটমেন্ট দিয়ে ঠাকুরের, মানুষকে বাঁচানো যাবে না। হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুরের ডাক্তারির যে গল্পগুলো আছে, সেইগুলো যদি পড়া যায়, তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালিতে উনি সেবা বলতে কি নিজে বুঝেছেন, এবং কি কি এক্সপেক্ট করছেন আমরা সেটা করি, ওই লেভেলের সেবা ঠিক উনি করছে। মানে সে এই একটা টক শোতে সেটা, মানে বিয়ন্ড দ্য স্কোপ অফ এনি ওয়ান টক শো, এত গভীর ব্যাপার ওটা বোঝা, এত হ্যাঁ সাংঘাতিক হ্যাঁ হ্যাঁ, ব্যাপার। এটা আমার ঠিক বাবার একটা লেখা আছে, আপনারা পড়বেন ওটা, ওই শ্রী ঠাকুরের ডাক্তারির ওপরে একটা প্রবন্ধ একটা আছে ওনার লেখা, দারুণ ব্যাপার, পুরোপুরি মানে এই টপিকটা, যে সেবার যে ব্যাপারটা আমরা আলোচনা করছি, ওটা পুরো ওই শ্রী ঠাকুরের ওই নিজের ডাক্তারির মধ্যে দিয়ে ওটা ফুটে উঠেছে। এবং শ্রী ঠাকুরই কেন, যে কোনো পুরুষোত্তম আপনি নিন, তাদের জীবনটা একটু দেখুন। আজকে আমরা শ্রীরামচন্দ্রর কথা বলুন বা শ্রীকৃষ্ণের কথা বলুন, এই গৌতম বুদ্ধ, তারা 5,000 বছর, 6,000 বছর, 2,000 বছর আগে, এখনো আমরা তার নাম মনে করছি। কেন মনে করছি? ওরা কি করেছিলেন? সেবা করেছিলেন নিজের আশেপাশের লোকজন, ঠিক। নিজের পারিপার্শ্বিকের সেবা। এই সেবাটাই 10,000 বছর অব্দি লোক মনে রাখছে। কারণ আমি বললাম না, সেবা একটা এমন ব্যাপার যেটা খুব সম্মানে দেখে, কারণ ওটার সাথে আমাদের বেঁচে থাকাটা সামহাও রিলেটেড আছে। ইট ইজ প্রো লিভিং। আমাদের বেঁচে থাকাটা সামহাও সেবা, সামহাও কি বেঁচে থাকাটা, আমি যে বাঁচবো, আমি যে থাকবো, আমাদের বেঁচে থাকার যে আকুতিটা, সেটা প্রকৃত সেবার সাথে সম্পূর্ণভাবে ইন্টারমাইন্ড হয়ে আছে। ওই জন্য ওটার
এইটুকুও যখন প্রভাব কারো মনে পড়ে, 1% বা 2%ও যদি তাই সেই প্রভাবটা মনে পড়ে, ও কিন্তু ভুলবে না, সেটাকে আজীবন মনে রাখবে, জেনারেশন আফটার জেনারেশন মনে রাখবে। সেটাই মহাপুরুষরা নিজের জীবনে করে গেছেন। এগুলোই আমাদের শিক্ষণীয় তাদের জীবন থেকে। তো শুরুতেই যে ঠাকুর ঠিক। যে যে লাইনটা আমি বলেছিলাম ঠাকুরের, যে যে বাক্যে ব্যবহারে বা কর্মের দ্বারা মানুষ সুস্থ পুষ্ট উন্নত হয় তাকেই সেবা বলে। তো এখানে আমার দেখা যাচ্ছে যাকে সেবা করব আমরা, সে যাতে উন্নতির পথে হাঁটে। উন্নতি, আমার সেবা পেয়ে যদি সে উন্নত না হয়, তাহলে কিন্তু সেই সেবা কিন্তু সার্থক হবে না। আমাদের খেয়াল রাখতে হবে যে ঠাকুরের সেবাগুলো ওরকমই ছিল, প্রত্যেকটা মানুষ কিন্তু ওরকমই সেবা পেয়ে 20 টাইমস বেশি এফিসিয়েন্ট হয়ে উঠেছে। ঠাকুরের কাছে এসে ঠাকুরের সেবা পেয়ে যে হয়তো কিছু ছিল না, সে এত বড় হয়ে গেছে। এরকম সব লোকই তো ওরকম এক্সাম্পল ঠাকুরের কাছে যারা এসছে। তো ওইগুলো হলো ঠিক। সার্থক সেবা। তো উন্নতির তাহলে মাপদণ্ড কি হওয়া উচিত? কাকে আমরা বলবো উন্নতি? সেবা পেয়ে আমি উন্নত হলাম, এবার কি হলে পরে বলবো উন্নতি হয়েছে আমার, বা একটা সমাজের বা একটা জায়গার কি দেখে বলবো যে উন্নতি হয়েছে? যেই গতিবিধি দিয়ে আমাদের অস্তিত্ব বজায় থাকবে, সেই গতিবিধি যদি আমরা করি একদম কন্টিনিউয়াসলি, তাহলে আমরা উন্নত হব। এবং সেই আমাদের অস্তিত্ব যেটা, সেটা বজায় যদি আমরা রাখতে পারি, সেটা আমরা আমরা বলবো তাহলে আমাদের উন্নতি হয়েছে। এবং সেটা তো ঠিক। এমনি এমনি হবে না, সেটার জন্য কিছু অ্যাক্টিভিটি করতে হবে, এবং সেই অ্যাক্টিভিটি অস্তিত্বর ফেভারে কিছু অ্যাক্টিভিটি করার জন্য আমার যোগ্যতা লাগবে, আমাকে যোগ্য হতে হবে। ঠিক। এবং যোগ্যতা কোথা থেকে আসবে? কিভাবে জিনিসগুলো ইন্টারওয়াইন্ড হয়ে আছে? যোগ্যতা যোগ্যতা তখনই আসবে যখন আপনি অস্তিত্বর যে অস্তিত্বের ফেভারে যে ক্রিয়াকলাপগুলো, সেইগুলো যখন আপনি জানবেন, আমার কি করলে আমার অস্তিত্ব বজায় থাকবে, কি করলে আমি ভালো থাকবো, কিরকম গতিবিধিতে আমি যদি হাঁটি তাহলে আমার অস্তিত্ব বজায় থাকবে, এরকম করলে পরে আপনি যোগ্য হবেন। আর যোগ্য হয়ে যখন আপনি আরো অন্য সবাইকে যোগ্য করে তুলবেন, তখন আপনি উন্নতি হয়ে যাবেন। তার মানে দেখা যাচ্ছে সেবার কিন্তু আলটিমেটলি যোগটা হচ্ছে অস্তিত্ব বোধের সাথে। এইভাবে সেবা করতে হবে যাতে আমাদের উন্নতি হয়, এবং সেই উন্নতিটা আমাদের যোগ্যতার মাধ্যমে হবে। যোগ্যতার জন্য আমাকে বিভিন্ন জিনিসগুলো জানতে হবে, আমাদের বিভিন্ন ক্রিয়াকলাপ, বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন যে চালচলন, সেগুলো বিষয়ে আমাকে জানতে হবে। এবং এখানেই আবার প্রয়োজনীয়তা আসছে ধর্মের। তাই দেখা যাচ্ছে প্রকৃত ধর্ম ছাড়া আপনি সেবাকে ইমাজিন করতে পারবেন না, বা ইমাজিন করা যায় না। যেখানে প্রকৃত ধর্ম নেই, অথচ ওখানে ধর্ম কি? ধর্ম মানে এরকম যে কোনো জিনিস যেটা আমাকে বাড়তে হেল্প করে, যেটা আমাকে যেটা যেটার বিনিময়ে আমি থাকবো, যেটা আমি বেঁচে থাকবো, বাঁচবো, বাড়বো, ক্রমশ উন্নত হব, এটাই হলো ধর্ম। এবং যেখানে এই প্রকৃত ধর্ম ব্যাপারটা থাকবে না, ওখানে সেবা ইম্পসিবল। ইম্পসিবল। যেমন অক্সিজেন ছাড়া লাইফ আপনি ইমাজিন করতে পারেন। লাইফ নিয়ে অনেক ঘটনা বলে দিচ্ছি, অনেক লাইফ নিয়ে বড় বড় বক্তৃতা দেওয়া হচ্ছে, কিন্তু লাইফকে ধারণ করার জন্য অক্সিজেনই আমি যদি না দিতে পারি, তাহলে ওখানে লাইফ পসিবল নয়। ওরকমই প্রকৃত ধর্ম আম- যেখানে নেই, সেখানে সেবা। হ্যাঁ, বলুন দাদা। হ্যাঁ, আমরা একটা জিনিস দেখতে পাই, মানে কারণটা যদি একটু বলতেন আর কি। আমরা দয়া খুঁজছি ঠিক আছে, কিন্তু দয়াবান যিনি, তাকে বাদ দিয়ে দয়া খুঁজলে কতটুকু আমরা দয়া পাবো, সেইটুকু কতটুকু সংখ্যা। আমরা সেবা দিচ্ছি ঠিক আছে, কিন্তু সেবাটা কোথায় গেলে প্রীতিসম হারে হতে পারে, সেই সেবাই, সেই মানুষটাকে যদি আমরা না চিনি বা না বুঝি, তাহলে আমরা কি সঠিক সেবা দিতে পারবো কিনা দাদা? আরেকটা বিষয় আমি অসম্ভব। শ্রী 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 রামকৃষ্ণ কথামৃতে আমরা একটু দেখলাম, পরমহংসদেব স্বামীজির সাথে কথোপকথন হচ্ছে, যে একটা কুমন্ডুল দেখালেন তাকে, যে প্রশ্ন করলেন যে এটা কি। তিনি বললেন যে হুম, এটা হুম, হুম। কুমন্ডুল। বলতে এটা কিসের হ্যাঁ। তৈরি? বললেন এটা থামা দিয়ে তৈরি। থামা দিয়ে তৈরি, সেটা আমি দেখতে পাচ্ছি। পরমহংসদেব বলছেন কিন্তু কে তৈরি করেছেন? বলছে এটা কামার তৈরি করেছেন। তাইলে কুমন্ডুলটা আমরা শুধু দেখছি ঠিক আছে, এত সুন্দর একটা কুমন্ডুল দেখছি, কিন্তু কুমন্ডুলটা যে তৈরি করেছেন সেই কামারের কথা কিন্তু আমরা কেউ
সে বলি না, জানি না। তা আমরা সেবা দিয়ে যাচ্ছি ঠিক আছে, কিন্তু সেবাটা কোন আদর্শের সহিত সেবাটা দিলে আমরা সেই সেবাটাকে সার্থকতার সহিত দেখতে পাই, সেই সেবার মানুষটাকে আমরা হয়তো জীবনে মূর্ত করে তুলি না, বিদায় হয়তো আমরা আজকে এই অস্থিতিশীল পরিবেশে আছি। সেটা ডেফিনেটলি কতটুকু প্রভাব পড়ে দাদা? আপনি এখন এখন আমি যদি বলি, আমি আম, খুব ভালো ক্রিকেট খেলতে চাই, কিন্তু আমি কোনো ক্রিকেটারের ক্রিকেট দেখবো না। আমি খুব ভালো ব্যাটিং করতে চাই, কিন্তু আমি কোনো ভালো ব্যাটসম্যান কি করে ক্রিকেট ব্যাটিং করছে, কি করে কভার ড্রাইভ মারছে, সেটা আমি দেখতে ইচ্ছুক, আমি দেখবো না। কিন্তু আমি চাই আমি বহুত ভালো কভার ড্রাইভ সম্ভব। রাহুল দ্রাবিড় সম্ভব। যে আমাদের বিখ্যাত ক্রিকেটার, কভার ড্রাইভের জন্য তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়। ওনার কভার ড্রাইভ না দেখে আমি কি কখনো একটা আইডিয়াল কভার ড্রাইভ কি করে হবে সেটা আমি কখনো ইমাজিন করতে পারবো? তো পারবো না। যে কথাটা আপনি বলো ওরকমই, আমি যতক্ষণ না যেমন একটা দয়ালু লোককে না দেখলে দয়া কি জিনিস বোঝা অসম্ভব ব্যাপার। অথচ আমি দয়াবান হতে চাই, আর এদিকে আমি দয়ালু লোককে দেখতে চাই। এইগুলো তো মানে বোকা বোকা কথা এগুলো। আর লোকেরা একটুখানি চিন্তা করলেই কিন্তু বুঝতে পারবে, কিন্তু ভাববে না, ওরা ভাবতে চায় না। কারণ এই নিজের অহংটা এত বেশি ভেতরে হয়ে আছে যে যেটা মানে না, আমি যেটা ভাবছি ওটাই ঠিক। আমার আমার মানে সুপ্ত ভাবে নিজের অহংটা ফুলফিল হওয়াই করাটাই হচ্ছে মেন অবজেক্টিভ। ওই জন্য তো এই জিনিসগুলো হচ্ছে। আর একদিনে তো হয়নি এগুলো, যুগে যুগ ধরে হতে 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 আজকে গিয়ে এরকম একটা বিষাক্ত জায়গায় এসে আমরা পৌঁছেছি। তো এই হলো ব্যাপার যে ধর্ম ছাড়া আপনি আমরা আমরা সেবাকে ইমাজিন করতে পারবো না। এবার যেখানে আসছে ধর্মের ব্যাপার, তার মানে ওখানে একজনকে মেনে চলার ব্যাপার চলে আসছে, একটা কনসেন্ট্রিক হওয়ার একটা ব্যাপার চলে আসছে। শ্রী ঠাকুর সারা জীবন ধরে, আমি একদিন বাবার সাথে কথা বলছিলাম, আমি বাবাকে বললাম যে আমার মনে হয় ঠাকুর যদি নিজের পুরো জীবনে সব থেকে বেশি কোনো ওয়ার্ড কে ইউজ করে থাকেন, কয়েকটা ওয়ার্ড, ওর থেকে ধর্ম, সুকেন্দ্রিক, প্রবৃত্তি, এই তিনটে আপনি দেখুন তো। অনুশ্রুতি ইয়ে বাণীগুলো, বেশিরভাগ বাণীর মধ্যে কোনো না কোনো একটা ওয়ার্ড থাকবেই। সারা জীবন ঠাকুর ঠিক এটাই ঠিক বলে গেলেন, এটা নিয়েই সবকিছু হচ্ছে। এই জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করে দেওয়া যায় তাহলেই কিন্তু সব প্রবলেম সমাধান হয়ে যাবে। এবং আমাদের ঠিক। যখন আমরা শ্রী ঠাকুরের নাম পেয়েছি এবং অন্তত জিনিসগুলোকে বুঝতে শিখেছি, যে আমাদের দায়িত্ব এটা যে লোকেদের মধ্যে আরো ভালো করে জিনিসগুলোকে প্রসার করে দেয়া আর প্রোপোগেট করে দেয়া। এই এই আর কি ব্যাপার। ঠিক ঠিক ঠিক। তো এই আর হ্যাঁ, কি সেবা বলতে তো এই আর কি। হ্যাঁ, বলুন দাদা। হুম। একটা 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 জানার ছিল দাদা, আমরা আহ, যারা আজকে মানে সেবা থেকে বঞ্চিত হচ্ছি, বা আমরা হুম। যারা সেবা পাচ্ছি না, তাদের হুম। ব্যর্থতা কি সেবা দিতে না পারাটার জন্য কি আমরা সেবা পাচ্ছি না এইটুকু? দাদা আমরা যদি একটু দেখি প্রকৃতির, শ্রী শ্রী হুম। ঠাকুরের একটা জীবন আদর্শ, তিনি একটা বাণীতে বলেছেন, দিতে যে পারে না পাওয়া তার ঘটে না, পেতে হ্যাঁ। চাস তো দিতে থাকিস যে অবস্থায় যেমন পারিস। তাহলে আমরা প্রকৃতিকে যদি একটু উপলব্ধি করি, সেখানেও দেখা যায় শ্রী শ্রী ঠাকুরের কথার সাথে কতটা একটা কমন একটা মিল আছে। একটা সুপারি গাছ যদি আমরা চাই, তাহলে আগে একটা সুপারি আমাকে দিতে হবে, রোপণ করতে হবে, তখন সেই সুপারি গাছটা আমাকে বিশাল ভাবে একটা সুপারি আমাকে ফিডব্যাক দিচ্ছি। প্রকৃতিটাও কিন্তু এরকম, মানে না দিতে পারলে কিন্তু আমাকে আবার দিতে পারে, সে আবার আমি তো ফিডব্যাক দিচ্ছে বললাম না। যে এই যে একটু শুরুতেই তো বললাম যে এই যে আদান প্রদানের ব্যাপারটা, এটা কন্টিনিউয়াস আছে। ওই আপনি আমি যদি না কোথার থেকে পাই, আমি ওটা কোথার থেকে দেব? আমাদের যে এই যে সেবা করার যে আমাদের যে ব্যাপারটা হচ্ছে, আমরা সেবা দিতে পারছি না কারণ সত্যি কথা বলতে আমরা নিজেরাই ওরকম সেবা পাইনি কখনো। আমরা নিজেরাই ওই সেবা পাইনি। আমরা যদি, আমি যদি আপনার খুব প্রশংসা করি, আপনিও কিন্তু আমার প্রশংসা করবেন। আমি যেমন যেমন ক্রিয়া রাইট। করব ওরকম ক্রিয়া কিন্তু ফেরত আসবে। ওরকমই আমি যদি ভালো সেবা পেতাম, আমি নিশ্চয়ই ভালো সেবা করতাম। ভালো সেবা মানে শুধু গায়ে তেল মালিশ করে দিচ্ছে, কাপড় কেচে দিচ্ছে, ঘর মুছে দিচ্ছে, পা ধুয়ে দিচ্ছে, ওরকম না, মানসিক সেবা। এবং ওই ঠিক মানসিক ঠিক সেবার কিন্তু অনেক ব্যাপার আছে। হয়তো কাউকে খুব বকা, একটা কঠোর পরিস্থিতিতে রাখাটাও হয়তো মানসিক সেবার অধ্যায়ে কিন্তু আসবে। ঠাকুরের
কাছে এরকম অনেক লোক আছেন যারা ঠাকুরের কাছে এসেছেন এবং ঠাকুর ওদেরকে খুব ইনহিউম্যান কন্ডিশনে থাকতে বলেছেন। পঞ্চানন সরকারের বইটা পড়বেন কখনো, যেমন তাকে দেখেছি ঠিক ঠিক লেখা ঠিক ওনার, ঠিক উনি ঠিক মানে ওনার লেখাটা পড়ে মনে হবে যে কি করে কেউ এত ইনহিউম্যান হতে পারে। আজকালকার হিউম্যান রাইটস এর যুগ, আমরা তো একটুখানি কিছু হলেই আরে কারো বাঁচার রাইট আছে, তাকে এরকম করা উচিত নয়, হিউম্যান রাইটস এর শিল্ড নিয়ে আমরা চলে যাই। তো যখন উনি লিখছেন, কি ইনহিউম্যান কন্ডিশনে ওনাকে রাখা, মানে দেখে তো মনে হয় কি করে একটা মানুষ যাকে এত দয়ালু ধার্মিক বলা হয় এরকম কন্ডিশনে ওনাকে রেখেছেন, কিন্তু ওটা একটা মানসিক সেবার একটা চ্যাপ্টার ছিল। সেই ঠিক ঠিক ওটা কি ওটা হয়তো অত তখন মানে সেবা যে সবসময় খুব কমফর্টিং হবে আর খুব যে আরামদায়ক হবে ওরকম নাও হতে পারে। যে কোনো প্রসেস থেকে নিজেকে, আমার কোনো ডিজিজ হয়ে গেছে সেটার থেকে আমি শুধরাতে চাই, শুধরানোর প্রসেসটার মধ্যে অনেক কিন্তু কষ্টর চ্যাপ্টার গুলো থাকবে। তো এই যে মানসিক ঠিক ব্যাপার, মানসিক সেবার মধ্যে অনেক এরকম জিনিসও থাকবে যেটার মধ্যে হয়তো শাসন, কঠোর শাসন, কঠোর অনুশাসন, এগুলো সব কিন্তু মানসিক সেবার চ্যাপ্টারের মধ্যে আসছে। এবং অ্যাট লাস্ট পুরো ওটা পার্সোনালিটির ওপর এফেক্ট ফেলবে। এবং যখন পার্সোনালিটিটা ওইভাবে তৈরি হয়ে যাবে, সে পার্সোনালিটি তখন নিজেই অন্য কাউকে দিতে পারবে। তো এই হলো ঠিক ঠিক ব্যাপার। আমাদের কোথায় ওই জিনিসগুলো হচ্ছে, হচ্ছে না তো। ঠিক ঠিক তো ওই জন্য আমরা করে করে উঠতে এটাকে পারছি না, দিতে পারছি না। এটাকে শ্রী শ্রী ঠাকুর বলছেন ক্লেশ সুখপ্রিয়তা, ক্লেশ সুখপ্রিয়তা, মানে যে হ্যাঁ, 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 কষ্টটাকে হ্যাঁ, আমার সুখ 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 হিসেবে অনুভব হবে আর কি। পরমপিতার যে আদেশ নির্দেশ তা করতে গেলে হয়তো আমার বৃত্তি প্রবৃত্তির কাছে হয়তো কষ্ট লাগতে পারে, যে মনে হতে পারে এটা আমার জন্য কষ্ট, আমার কমপ্লেক্স কষ্ট। গুলো ভাবতে পারে এটা আমার জন্য কষ্ট, কিন্তু ওই হ্যাঁ, কষ্টের ভিতরে একটা শান্তি আছে যেটা আমার অস্তিত্বকে বৃদ্ধি করছে এবং আমাকে মানসিক একটা মানে একটা ঊর্ধ্বগতির দিকে নিয়ে অবশ্যই, যাচ্ছে সেটাকেই। অবশ্যই, হুম, হুম, অবশ্যই। যে কোনো রেকটিফিকেশনের প্রসেস কখনো ইজি হয় না। আমাদের যখন কোনো শরীরের সার্জারি হয়, কষ্টদায়ক হয় তো, কিন্তু রোগ থেকে ঠিক ঠিক মুক্তি পাওয়ার জন্যই তো সার্জারিটা করা হচ্ছে। তো ঠিক সার্জারিটাকে আপনি ঠিক সেবা হিসাবে ধরবেন না। সার্জারিটাও তো আপনার ওই সেবার একটা চ্যাপ্টার, যেটা আপনাকে চ্যাপ্টার। লং টার্মে কমফর্ট দেবে। ওই সার্জারি চ্যাপ্টারটা ঠিক যদি না হতো, তাহলে আপনার লং টার্ম কমফর্টটা হতো না। কিন্তু সার্জারি চ্যাপ্টারটা কষ্টদায়ক চ্যাপ্টার, কঠিন। ঠিক তো ঠিক ঠিক দেখার চোখটাকে একটু আমাদের বদলে নিতে হবে, যে সবসময় যে কমফর্ট হলেই সেবা, আর একটুখানি খাটন হলেই, একটু ফিজিক্যাল লেবোরিয়াস বা মানসিক লেবোরিয়াস বা একটু মনের মতো না হলেই ওটা সেবা নয়, এরকম নয়। একটা কমপ্লিট ব্যাপার আছে এখানে। এটা আলটিমেট এফেক্ট আমার পার্সোনালিটির ওপর হবে। পার্সোনালিটি ওরকম সম্পন্ন হলে সেটা আমার ক্রিয়াকলাপের মাধ্যম দিয়ে সেটা রিফ্লেক্টেড হবে, আমার আশেপাশের লোকেরা তখন আমার থেকে সেই জিনিসটা পাবে। ঠিক ঠিক এই একদম। এই দাদা আজকের মানে আলোচ্য বিষয় বলার মতন আমার কাছে না না, এইটুকুই খুব 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 আছে। চমৎকার ভাবে উপলব্ধি করছিলাম, খুব দারুণ ভাবে উপলব্ধি করেছি সত্যি। আমার আমার ব্যক্তিগতভাবে আমি যা উপলব্ধি করেছি বলার ভাষা থাকে না আসলে। আমি হ্যাঁ, অনুভব করছি, নিশ্চয়ই যারা উপভোগ করছেন আজকে, যারা দেখছেন তারাও নিশ্চয়ই খুব চমৎকার ভাবে উপভোগ করেছেন যে আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ের উপরে পূজনীয় দাদার যে সুমধুর যে আহ, কথাগুলো আমরা শুনেছি, আমাকে সত্যি ব্যক্তিগতভাবে খুব অনুপ্রাণিত করেছে এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়বস্তুর উপর। দাদাকে আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি, অনেকটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আহ, আমি ছোট্ট একটা প্রশ্ন করতে পারি? আমরা আজকের যে আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে সেবা, আমরা অনেকেই মনে করি যে সকল যে সেবাগুলো আমরা দেখি, তথাকথিত যে সেবাগুলো আমরা দেখছি, হয়তো আহ, মানুষ একটা মানুষ খেতে পারছে না তাকে খেতে দেওয়াটাই হয়তো সেবা, আর একটা মানুষ ভিক্ষা করছে তাকে কিছু টাকা দেওয়াটাই সেবা, বা একটা মানুষ অসুস্থ তাকে চিকিৎসা করাটাই হয়তো সেবা। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে প্রকৃত কি করলে পরে মানে প্রকৃত সেবাটা হয়, সেটা যদি একটু আমরা অনেকক্ষণ শুনেছি,
কিন্তু যদি একটু শর্টকাটের মধ্যে একদম ছোট বাক্যের মধ্যে যদি বলা যায় কি করলে একটা মানুষকে প্রকৃত সেবা দান করা যায়, সেই বিষয়টা যদি একটু যদি বলতেন দাদা। দেখুন, ঠাকুরের একটা জায়গায় বলা আছে যে হেল্প আদার্স বাট ডু নট ডেস্ট্রয় দ্য সেলফ হেল্প অ্যাটিটিউড। আপনি, কেউ গরিব আছে তাকে ঠিক। দিতে কোনো ক্ষতি নেই, কিন্তু কঠিন। দেওয়ার সাথে সাথে এটা লক্ষ্য রাখতে হবে তার যে নিজে করার যে ক্ষমতাটা ছিল, যোগ্যতাটা ছিল, সেটা যাতে আমি দিয়ে দিয়ে নষ্ট না করে দিই। একটা দারুণ বাণী আছে ঠাকুরের, এখানে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। ঠাকুর বলছেন, মনটা মনটা সতে উথলে তুলে অভাব পূরণ করলে, মনটা সতে উথলে তুলে অভাব উঠলে পূরণ করলে সেই সেবা হয় সত্যি সেবা। কথাটা কি ধরলে? মানে কথাটা কি ধরলে, মনটাকে ঠিক সতে ঠিক। উঠলে আপনি তুলে, মানে মনটা উঠলে, সতে হ্যাঁ। সতে উঠলে তুলে রাখার মানেটা কি? একটা মানুষ যে সচেতন, তাকে করে দিলাম তোমার অস্তিত্ব বোধের ব্যাপারে, তুমি কিভাবে ভালো থাকবে, তোমার এক্সিস্টেন্সটা কি, প্রকৃত এক্সিস্টেন্সটা কি, সেই বিষয়ে তাকে আমি যদি চেতনা আনিয়ে দিতে পারি, সচেতন করে দিতে পারি, আর সেটা সেই সেই চেতনাটা, সেই ট্রেনিংটা দেওয়ার সাথে সাথে যদি আমি ওর অভাবগুলো পূর্ণ করি, তাহলে যে ওর সেবাটা হবে সেটা কিন্তু প্রকৃত সেবা হবে। কারণ ওই লোকটা যখন নিজের অস্তিত্ব বোধের বিষয় যখন ও জেনে যাবে, যখন ও চেতনা সম্পন্ন যাবে, তখন সে যোগ্য হয়ে উঠবে। সব থেকে বড় কথা, যখন সে যোগ্য হয়ে উঠবে তখন তখন তাকে, তার যোগ্য হয়ে ওঠা মানে সে আরো 10 জনকে আরো যোগ্য করে তোলার ক্ষমতার মধ্যে এসে গেছে। এই সেবারই ঠাকুর বারবার কথা বলতেন। এটাই এটাই এটা তো এটাই ঠাকুর বলেছেন করতে সকলকে নিজের নিজের জীবনের মাধ্যমে। এবং এটা কোনো ধর্ম ধর্ম ছাড়া সম্ভব নয়। যেখানেই অস্তিত্ব বোধের ব্যাপারটা আসছে, তার মানে ওখানে আপনাকে ধর্মকে আনতেই হবে। এবং ধর্ম মানে যেই যেই নীতিবিধি, ওই গতিবিধি, ওই পালন করা, যেগুলো আমাদের বেঁচে থাকাটাকে রক্ষা করে, ওখানে বিবাহ আসছে, ওখানে শিক্ষাও আসছে, ওখানে সব দীক্ষাও আসছে, কি না আসছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিও আসছে। তার মানে বুঝতে পারছেন সেবার যে উইন্ডোটা, ওটা কতটা ওয়াইড। এবং ঠিক যেখানে ঠিক। প্রকৃত ধর্ম নেই সেখানে সেবাকে ইমাজিন করা যায়। এই হলো ব্যাপার। আর এই প্রক্রিয়াতে যদি যাই আমরা, আগে আমাদেরকে শ্রী শ্রী ঠাকুরের যে প্রদত্ত যে দক্ষ হবার যে উপায়টা দীক্ষা, সেই দীক্ষায় আমরা যদি তার সাথে যদি কানেক্টিভিটি থাকে আমাদের, তখনই আমরা হয়তো জানতে পারি যে আসলে সেবা, কোন সেবাটা আমাদের সেই মস্তিষ্কটুকুকে প্রখর করে দেন, ভালো মন্দ বুঝতে শিখান, যে সেখানে কোন একদম সেবাটা একদম মানুষ। একদম। হ্যাঁ। হুম। ওটা শ্রী একটা শ্রী ঠাকুরের সেই কন্টিনিউয়াস, একটা এখনো। কন্টিনিউয়াস জিনিস ওটা। একটা কোনো একটাকে মাঝখান থেকে খাবলে তুলে হবে না। মানে আপনাকে, মানে প্রত্যেকটা জিনিস করলে, একটা করলেই আর একটা অ্যাচিভ হবে, ওটা করলেই তার পরেরটা অ্যাচিভ হবে, কন্টিনিউয়াস একের পর এক। ঠিক আর ঠিক ঠিক তার ঠিক। মানে আপনাকে একদম শ্রী ঠাকুরের কাছে এসে সারেন্ডার করে ওখান থেকে শুরু করতে হবে, তাহলেই নিজের থেকে ঠিক অটোমেটিক্যালি ঠিক। সবকিছু আর এটা তখনই হবে যখন প্রেম ব্যাপারটা থাকবে। আরে বহুত ঠিক ঠিক সাংঘাতিক জিনিস প্রেমটা, জানেন তো? মানে যে কঠোর নাস্তিক লোক, ও কঠোর উচ্ছৃঙ্খল মানুষও প্রেমে কিন্তু এমন এমন কাজ করে না। তখন তো আমার ঠাকুরের কথা, আমাদের অফিসেই এরকম অনেক কাণ্ড আমি দেখি। কোনো হয়তো কম বয়স্ক ছেলে মেয়েদের মধ্যেও যে প্রেমের ঘটনাগুলো ঘটে, আমি দেখেছি ওখানে একটা ত্যাগের ব্যাপার চলে আসে। একটা নিজেরটা ঠিক। ত্যাগ করে ওটাকে তার তার জন্য করার একটা ইচ্ছা চলে। দারুণ ব্যাপার এটা। কিন্তু এবার এখান থেকে যে ভালো যাজন যে করতে পারবে, সে কিন্তু এটা থ্রু দিয়েই ঢুকে ওকে ঠাকুরের রাস্তায় যাজন করে ওকে ভালো মানুষ বানিয়ে দিতে পারে। তো ঠিক আলটিমেটলি ঠিক ঠিক। হচ্ছে ওই প্রেম। আর প্রেম প্রেম। করারও, মানে প্রেম প্রেম ছাড়া সেবা সম্ভব না, সেবা ছাড়া প্রেম অবাস্তব, এটা বলেই ছিল। ঘুরে ফিরে ওখানেই আবার জিনিসগুলো চলে আসছে। এই আর কি ব্যাপার। ঠিক ঠিক ঠিক। ওই আমরা শুনেছিলাম বিনা প্রেম সে নেহি মিলে নন্দলালা, এরকম একটা কথা হ্যাঁ, শুনেছিলাম। হ্যাঁ, মানে একদম প্রেম, একদম একদম একদম। প্রেম ছাড়া কিন্তু আমরা এটা না, কখনোই
প্রেম ঠিক থাকলে পরে ঠিক আপনি সব কঠিন কাজ করতে রাজি আর কঠিন ইজি তো এটা মনের ব্যাপার, ওই যে মানসিক স্তর মনের ব্যাপারটা বলছিলাম, ওটার প্রবৃত্তি বাধা দিচ্ছে মানেই কঠিন হয়ে যাচ্ছে। সেই প্রবৃত্তিগুলোকে সাবসাইড যদি করে দেওয়া যায় তাহলে ওটা ইজি হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। আর প্রেমটা তো এমনি এমনি আসে না, প্রেমটা শ্রী শ্রী ঠাকুর যেমনটি করে বলেছেন, অহিংসা থেকেই তো মানুষের প্রেম জন্মায়। প্রেম যার ভিতরে আছে তার কখনো হিংসা থাকতে পারে না, সেই একটা মানুষের প্রতি ক্রোধ রাখতে পারে না। আহ, শ্রী শ্রী ঠাকুর তার জীবদ্দশায় তিনি বলে গেছেন যে অহিংসা থেকে মানুষের প্রেমের উৎপত্তি হয়। আর প্রেম আসা মানেই তো মানুষের সাথে একটা সর্বভূতে আত্মবোধ আসে একটা। মানে আমার প্রেম যে করতে গেলে, প্রত্যেকটা হ্যাঁ, আরো যদি আমি ফান্ডামেন্টাল জায়গায় চলে যাই, আপনাকে কিছু করতে হবে, ফিজিক্যালি ঠিক ঠিক কিছু করতে হবে, তার জন্য কিছু অ্যাক্টিভিটি ঠিক ঠিক করতে হবে। সেটা ছাড়া ওই ভাবনাটা নিজের থেকে ডেভেলপ হয় না। সেই ঠাকুর আর ইষ্টভৃতির প্রথাই চালিয়ে দিয়েছিলেন। আপনি দীক্ষা নিয়ে নিলেন ঠিক ঠিক কিন্তু ঠিক প্রেম হচ্ছে না। এবার ইষ্টভৃতি করতে হবে, ইষ্টভৃতি করতে করতে একটা মনের মধ্যে কখনো একটা আসতে পারে, হবে যে মানে আমাকে উপার্জন করতে হবে, উপার্জন করতে গেলে আমাকে অ্যাক্টিভিটি করতে হবে, অ্যাক্টিভিটি করতে গেলে আমাকে যোগ্যতা বাড়াতে হবে। দেখা যাচ্ছে যে যাকে ইষ্টভৃতি করছি তার ধরন, তার প্রতি যদি প্রেম হয়, তাকে ভালো রাখার জন্য আমি এতগুলো কাজ আমি করছি, আলটিমেটলি আমার ঠিক যোগ্যতাই ঠিক বাড়ছে। যখন আমার ঠিক যোগ্যতা ঠিক 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 আলটিমেটলি বেড়ে যাচ্ছে, তখন আমি ওরকম ধরনের সব রকমের সেবা প্রদান করতে পারছি। যোগ্যতা বেড়ে গেছে, আমি অস্তিত্ব বোধের আমার আমার মধ্যে চলে এসেছে চেতনা। যখন আমার অস্তিত্ব বোধের চেতনা এসে গেছে, আমি উন্নত হয়ে গেছি। আমি যখন উন্নত হয়ে গেছি তখন আমি সেইভাবে অন্য লোককে সেবা দিতে পারি, যে আমার সেবা পেয়ে সেও ওইভাবে উন্নত হতে পারে। তো ঠিক ঠিক চেন রিয়াকশনের মতন এটা চলবে আর এটা হুম, হুম, ছড়াবে। আর ঠিক ঠিক ঠিক। যেমন আর ভালো গন্ধ একটা জায়গায় সীমিত থাকে না, এই জিনিসগুলো ক্যারেক্টারের একটা এমনই ব্যাপার, আপনি এইগুলোকে যখনই অ্যাচিভ করবেন অটোমেটিক্যালি এইগুলো আশেপাশে ছড়িয়ে যাবে, অটোমেটিক্যালি ছড়িয়ে যাবে, আর একদম। আপনার কাছে লোক আসা আরম্ভ হবেই হবে। এগুলোকে আমি থামানো আমি যাবে না। আমি আমি যেটা ব্যক্তিগতভাবে যেটা যেটা আমার উপলব্ধি আর কি, জানি না কতটুকু ঠিক। শ্রী শ্রী ঠাকুরকে মানে জাস্ট একটা ফটো বা ফ্রেমের ভিতর দিয়ে বোঝাটা খুব টাফ। মানে তাকে যদি একটা বিগ্রহ, এই ছবিটা দেখে যদি তাকে বুঝতে যায় অনেকটা টাফ। তাকে সাধ্যায় না করলে মানে আসলে বোঝা যায় না তিনি জীবন বৃদ্ধির জন্য, মানে একটা মানুষের অস্তিত্বকে বজায় রাখার জন্য তিনি জীবনে কতটুকু তিনি তার সর্বোচ্চ ত্যাগ করে তিনি কতটুকু কোন জায়গায় কি কি কথাগুলো বলে গেছেন, তাকে সাধ্যায় না করলে কিন্তু বুঝা অনেকটা টাফ। আমি যাহা বুঝি আর কি, তাই শ্রী শ্রী না না, ঠাকুরকে ঠিক নিয়ে কথা। স্টাডি। যে যা প্রফেশনে আছে সেই প্রফেশন দিয়েই সে ঠাকুরকে বুঝতে পারে। আর যখন ঠিক সে ঠিক বুঝতে আরম্ভ করবে তার মধ্যে ইন্টারেস্ট জন্মাবে। যখন ইন্টারেস্ট জন্মাবে তখন ঠাকুরের আলাদা ডাইমেনশন গুলো সে জানার চেষ্টা করবে। তখন ঠাকুরের যে চেষ্টা আদর্শ করবে। যে যে লিটারেচার গুলো আছে তখন সেইগুলোর প্রতি জানার আগ্রহ হবে, পড়তে ঠিক আসবে, জানতে চাইবে। তখন আরো বিস্তার হবে, আস্তে ঠিক আস্তে 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 সেটা হবে। যে ঠিক যে ঠিক প্রফেশনে থাকুক না কেন, হুম, ঠাকুরকে কি কোনো একদম ইয়েতে বন্ধ রাখা যায় না তো। একটা যে সেলাই করছে সেও দর্জি, ওটাতে ঠাকুরের জিনিস ওটা দিয়ে অনুভব করতে পারে। ঠিক 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 ঠিক। এমন কোনো কথা নেই যে তিনি যা বলে যাননি। মানে একটা মানুষ মানে এত দিক দিকে কথা বলতে বলে গেছেন, বা তাই তাকে সম্ভবত বৈশিষ্ট্যপালী বলি আমরা। প্রত্যেকটা বৈশিষ্ট্যকে তিনি আলাদা আলাদা ভাবে নক করেছেন এবং দিক নির্দেশনা দিয়ে গেছেন। এমন কোনো স্থান নেই যে তিনি কথা বলে যাননি। তাই শ্রী শ্রী ঠাকুরকে আমার যা ধারণা, এমনি একটা ফ্রেমে দেখে মানুষকে বোঝানোটা অনেক কঠিন। তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে, এবং তার লিটারেস গুলো না জানলে পরে তার প্রতি যে শ্রদ্ধাশীল হওয়া বা তার প্রতি যে তার জীবনের আদর্শগুলোকে নিজের জীবনে ধারণ করাটা অনেক কষ্ট হয়েছে। তাই আমরা নিশ্চয়ই। দেখতে দেখতে মানে অনেকটা শেষ, একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা। যারা দেখছেন প্রত্যেকের কাছে আবারও বিনীত অনুরোধ করছি, আপনারা
এখনো যারা এই অনুষ্ঠানটিকে যারা শেয়ার করে প্রত্যেকের টাইমলাইনে রেখে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এবং আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে ফেসবুকের নিয়ম অনুসারে আমরা ১ মাস অবধি থাকে, ১ মাস পর এটা অটো ডিলিট হয়ে যায়। আপনারা চাইলে এই আলোকবর্তিকা ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই অনুষ্ঠানটিকে দেখতে পারবেন। এবং আমরা দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পূজনীয় দাদার প্রতি। তিনি শত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদেরকে যে সময় দিয়েছেন তার জন্য আলোকবর্তিকা পুরো টিম থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদাকে। এবং যদি আবারও কখনো প্রয়োজন হয়, আমি দাদার কাছে অনুরোধ করছি, যদি আলোকবর্তিকার যদি কখনো প্রয়োজন হয়, তাহলে দাদা যেন আমাদেরকে আবারও সময় দিয়ে আমাদেরকে ধন্য করেন, এই অনুরোধটুকু রাখছি। এবং আজকের অবশ্যই অনুষ্ঠানটি প্রয়োজন প্রয়োজন শুধু দাদার আপনার নয়, প্রয়োজন আমারও। আমিও এইসবের জন্য পড়াশোনা করি এবং অনেক কিছু আমারও উপলব্ধি হয়। তো এটা আমি নিজের স্বার্থের খাতিরেই আমিও বলবো যে আমাকে যদি মাঝে মধ্যে ডাকা হয়, আমি আসতে ইচ্ছুক, আসতে চাই। এবং আমি খুব পছন্দ করি এই ধরনের আলোচনা, ডিসকাশন, যেটাতে আমাদের বুঝটা আরো স্ট্রং হবে ডে বাই ডে। একদম একদম আমি কৃতার্থ হব যদি সেই সুযোগটুকু পাই, কখনো আমরা যোগাযোগ থাকবে দাদার সাথে। এবং আজকের যে আলোচ্য বিষয় এইটুকুর মধ্যে দিয়ে আমরা সমাপ্ত ঘোষণা করছি। এবং যদি কোনো আহ, কারো মনে যদি কোনো কষ্ট থাকে, আমরা আলোকবর্তিকা ফেসবুক পেজ থেকে আমরা সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবং আজকের অনুষ্ঠানটিকে দাদাকে আমি ধ্বনি দিয়ে শেষ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি দাদা, যদি একটু শ্রী শ্রী ঠাকুরের ধ্বনি দিয়ে। বন্দে আর্য পিতৃং, বন্দে বন্দে আর্য মাতৃবর্গান, পিতৃ, বন্দে वंदे मातृवर्गम, अहम पृथ्वीदेवतन। परम वंदे प्रेममय हम श्री श्री कृष्ण देव। ठाकुर अनुकूल चंद्र जी की जय। वंदे जय। पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम, वंदे वंदे पुरुषोत्तम। দাদা আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম নেবেন। जय गुरु, जय गुरु, जय गुरु। জয়।